এখানে কোনো রকম প্লাস্টিক দ্রব্য ইউজ করবেন না। এখন চলছে জোয়ার, আর তার জেরেই সমুদ্র এত উত্তাল। তো একটা জলে বেয়ে গেছে, আমার ভোল্টাটা জল ঢুকে গেছে, আর হোটেলে গিয়ে দেখছি ভোল্টাটা কাজ করছে না। তো বিধিনিষেধ জারি করাটাই স্বাভাবিক, কারণ প্রত্যেক বছর কয়েকশো মানুষ মারা যায় এই দীঘাতে স্নান করতে এসে। এই 1% জলও যদি আমরা নষ্ট করি তো জল থাকবে কিন্তু পানীয় জল থাকবে না। এটা হচ্ছে নদী, আর ঠিক তার ওই দিকটা হচ্ছে সাগর। সন্ধেবেলায় বেশ সময় কাটাবার মতো একটা উন্মুক্ত জায়গা। গুড মর্নিং। আজকে 8ই সেপ্টেম্বর 2024 রবিবার, আর এখন ঘড়িতে 8:45। আমরা আজকে একটি নতুন ভ্রমণ পর্ব শুরু করছি, আর এই ভ্রমণ পর্বটা আমরা দীঘা থেকেই শুরু করছি। এবারে আমরা দীঘা এসেছি বাসে, কোনো সরকারি বাসে নয়, প্রাইভেট বাসে। আমাদের ওখান থেকেই বাস ছেড়েছিল, আমরা বাসেই এসেছি। তো এই দীঘা কিন্তু আপনারা ট্রেনেও আসতে পারেন। হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস ছাড়ে 12857, প্রত্যেক দিন সকাল 6:45 হাওড়া স্টেশন থেকে ছাড়ে। মোটামুটি 3 ঘন্টা 20 মিনিটের মতো সময় নেয়। এছাড়া কান্ডারি এক্সপ্রেস আছে, কান্ডারি এক্সপ্রেস প্রতিদিন দুপুর 2:25 ছাড়ে, ট্রেন নাম্বার 22897। আর একটা ট্রেন আছে যেটা হচ্ছে সাঁতরাগাছি থেকে দীঘা, ওইটা উইকলি, অর্থাৎ শুধুমাত্র রবিবার দিন চলে, ট্রেন নাম্বার 02897। এই ট্রেনটা সপ্তাহে একদিনই চলে, আর এই ট্রেনটা সাঁতরাগাছি থেকে ছাড়ে সকালবেলা 8:10। এছাড়া আরও অনেক বাস আছে, NBSTCর বাস আছে, SBSTCর বাস আছে, সর্বত্র থেকে কানেক্ট কিন্তু এই দীঘা। তো আপনারা চাইলে বাসেও আসতে পারেন, আর বাসের ভাড়া মোটামুটি 210 টাকা থেকে শুরু। আমাদের বর্ধমানে একটা বাস আছে, সেটা সকাল 6:30টার সময় আমাদের যে আলিশা বাস স্ট্যান্ড সেখান থেকে ছাড়ে। আপনারা সেই বাস ধরে বর্ধমান থেকে ডাইরেক্ট দীঘা চলে আসতে পারেন। বাসে মোটামুটি 7 থেকে 7.5 ঘন্টা সময় নেয়। এই বাঙালির সাধ্যের মধ্যে সাধ পূরণ দীঘা, আর সেই কারণেই হয়তো দীঘাতে এত ভিড়। সব সময় কিন্তু দীঘা এরকমই ভিড় থাকে, আর উইকেন্ড মানে তো কোনো কথাই হবে না, দীঘাতে পা ফেলবার জায়গা থাকে না, এত ভিড়। দীঘাতে ঘুরতে আসার সময় কতগুলো জিনিস কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। যেমন হচ্ছে, প্রথম হচ্ছে এখানে কোনো রকম প্লাস্টিক দ্রব্য ইউজ করবেন না। এখানে কিন্তু প্লাস্টিক দ্রব্য ইউজ করলে যদি প্রশাসন থেকে দেখতে পায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু 500 টাকা জরিমানা আছে। দীঘার প্রশাসন থেকে বারণ করা আছে এখানে প্লাস্টিক জাতীয় দ্রব্য যাতে না ইউজ করা হয়, অথচ সমুদ্র সৈকতের ধারেই দেখুন কী পরিমাণ প্লাস্টিকের গ্লাস পড়ে রয়েছে এখানে। এই দীঘায় এসে হোটেল বুক করবার জন্য কতগুলো জিনিস কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। প্রথম হচ্ছে আপনাদের সচিত্র পরিচয়পত্র, এটা কিন্তু আনতেই হবে হোটেল বুক করবার জন্য। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যদি একা আসেন তাহলে সেক্ষেত্রে অনেক হোটেল আপনাকে অস্বীকার করবে রুম দিতে, কারণ অনেক রকম সমস্যা থাকে, একা রুম দিতে চায় না এখানকার ম্যাক্সিমাম হোটেল। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে থানা থেকে লিখিয়ে নিয়ে আসতে হবে যে আমি এখানে একা এসেছি, আমি এখানে ঘুরতে এসেছি, আমি আর অন্য কিছু করতে আসিনি। তো সেই লিখিয়ে যদি আনতে পারেন থানা থেকে, তাহলে আপনাদের রুম একা প্রোভাইড করবে। আর যদি আপনারা পরিবারে আসেন, 3 জন 4 জন 5 জন আসেন, তাহলে রুম অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন, কিন্তু সচিত্র পরিচয়পত্র আপনাকে আনতেই হবে। দ্বিতীয়ত, আপনি যখন হোটেল বুক করবেন, যদি আপনারা হোটেল বুক করে আসেন তাহলে তো কোনো সমস্যা নেই। যদি হোটেল বুক না করে আসেন, তাহলে সেক্ষেত্রে আপনারা যখন বাস স্ট্যান্ডে নামবেন বা স্টেশনে নামবেন, তখন কিন্তু আপনাদের অনেক অটো চালক, রিক্সা চালক, টোটো চালক, এরা কিন্তু আপনাদের ঘিরে ধরবে হোটেল বুক করুন করে। তো আপনারা কিন্তু তাদের কথায় পা দেবেন না, কারণ ওনাদের কিছু সেটিংয়ের হোটেল আছে, সেই হোটেলেই কিন্তু ওনারা আপনাকে নিয়ে যাবে। আর সেখানে যদি আপনার রুম পছন্দ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই রুম থেকে কিছু কমিশন ওনাদের দিতে হবে, অর্থাৎ টোটো চালক, অটো চালক, রিক্সা চালক, এদেরকে কিন্তু কমিশন দিতে হবে। তো সেই কমিশনের টাকা কিন্তু আপনাদের কাছ থেকেই নেবে।
তো সেই কারণে আপনারা যখন হোটেল বুক করবেন, যদি 5 জন 6 জন থাকেন, তাহলে সেক্ষেত্রে 1 জন কিংবা 2 জন আপনারা চলে যান হোটেল দেখুন। এখানে প্রচুর হোটেল অ্যাভেলেবেল। তো হোটেল দেখার পর আপনারা সবাই মিলে হোটেলে চলে যান, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আমরা এই সমুদ্র সৈকতের ধারে এরকম একটা ডাবও নিয়ে নিয়েছি, আর এই ডাবটা নিয়েছে 60 টাকা। ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ঘোরবার জন্য বিভিন্ন রকম সময়, যেমন ধরুন আপনারা যদি কাশ্মীর যান তাহলে আপনারা এপ্রিল মাসে পাবেন সবুজ উদ্যান, অক্টোবর মাসে পাবেন আপেল বাগান, ডিসেম্বর জানুয়ারি মাসে পাবেন বরফাবৃত পাহাড়। তো প্রত্যেকটা জায়গায় যাবার জন্য এক একটা কিন্তু নির্দিষ্ট সময় থাকে। আর আমাদের মতো মধ্যবিত্ত বাঙালির কিন্তু কোনো নির্দিষ্ট সময় নেই। সেই জন্যই আমাদের 3টেই ফেভারিট জায়গা, ত্রিপুরা, দীঘা, পুরী, দার্জিলিং। এই 3টে জায়গা ঘোরবার জন্য কোনো টাইমের প্রয়োজন হয় না, কোনো সময় নেই, আপনারা যখন খুশি আসতে পারেন। তো এখন বাজছে সকাল 10টা, আর এখানে প্রায় 36 থেকে 37 ডিগ্রি টেম্পারেচার চলছে এখন। এত গরমের মধ্যে দিয়েও মানুষের ঢল, তারা প্রত্যেকে স্নান করছে, কেউ মার্কেটিং করছে, বিভিন্ন মানুষ ঘুরে বেড়াচ্ছে। এখন আমরা সমুদ্র সৈকত থেকে হোটেলে ফিরে যাচ্ছি, আর কিছুক্ষণ পরে এসে জামা কাপড় ছেড়ে স্নান করবার জন্য আমরা আবার সমুদ্র সৈকতে ফিরে যাব। আমরা এই সমুদ্র সৈকতে চান করতে যাওয়ার জন্য আমরা একটা টোটো করে নিয়েছি, আর টোটোতে আমাদের খরচা হচ্ছে হোটেল থেকে সৈকত পর্যন্ত 10 টাকা করে জনপ্রতি। এখন বাজছে 11:55, আর এই মুহূর্তে আমরা সমুদ্র সৈকতে চলে এসেছি। আমি হোটেল থেকে সমুদ্র সৈকত এসেছি টোটোতে। তো টোটোতে আসার কারণ হচ্ছে হোটেল থেকে বেরোতে একটু দেরি হয়েছিল। দেরি হওয়ার কারণ হচ্ছে আমি যখন সকালবেলায় এসেছিলাম ফটোশ্যুট করছিলাম, তখন একটা টাইম ল্যাপস করতে দিয়েছিলাম আমার গোপ্রোতে, আর সেই সময় আমি ভোল্টা দিয়ে বসিয়েছিলাম টাইম ল্যাপসটা। তো একটা জলে বেগ এসে আমার ভোল্টাটা জল ঢুকে গেছে, আর হোটেলে গিয়ে দেখছি ভোল্টাটা কাজ করছে না। তো মনটা স্বাভাবিকভাবেই একটু খারাপ হয়ে গেল। তো অনেকটা টাইম ওখানে চলে গেল। তো সেই জন্য দেরি হয়ে গেল বলে টোটো করে চলে এলাম। তো এসে দেখছি যে আবার বিপত্তি, এখনও জোয়ার। তো আমরা সকালে যখন এসেছিলাম তখনও জোয়ার ছিল, আর এখনও জোয়ার। তো এই জোয়ার থাকার জন্য কিন্তু প্রশাসন থেকে চান করতে নামতে দিচ্ছে না। তো এখানে সবাই বসে আছে, এরকম পাড়ে সবাই বসে আছে চান করবার জন্য। তো চান তো যেহেতু করতে পারছে না, সমুদ্রের জল ছিটকে গায়ে যেটুকু আসছে সেইটুকুই অনুভব করছে এখানের লোকজন। তো বেশ ভালো লাগছে, বেশ পরিবেশটাও ভালো। রোদ ছিল সকাল থেকে, এখন একটু মেঘলা হয়েছে। এই আমার পেছনে যে মেঘটা, এই মেঘটা হচ্ছে মেঘমুক্ত আকাশ। আর ঠিক এক্ষুনি এইখানটা ঝিরিঝিরি বৃষ্টি হয়ে গেল, আর মেঘটা কিন্তু এই দিক দিয়ে সরে চলে গেল, আর এক পশলা বৃষ্টি হয়ে গেল, আমাদেরকে সম্পূর্ণ ভিজিয়ে দিয়ে চলে গেল। এই দীঘাতে স্নান করাকে কেন্দ্র করে প্রশাসন থেকে কয়েকটা বিধিনিষেধ জারি করেছে। তো বিধিনিষেধ জারি করাটাই স্বাভাবিক, কারণ প্রত্যেক বছর কয়েকশো মানুষ মারা যায় এই দীঘাতে স্নান করতে এসে। মারা যাবার কারণ একটাই, মদ্যপ অবস্থায় স্নান করতে নামে। তো এই কারণেই কিন্তু এই প্রশাসন থেকে এই বিধিনিষেধ জারি করেছে। এখানে একটা সীমানা নির্দেশ করেছে, এই সীমানার পরে গেলে আপনার ফাইন হতে পারে, বা জরিমানা হতে পারে, বা জেল হতে পারে। তো এটা করেছে এক পক্ষে ভালো। আমি বলবো যে কখনোই মদ্যপ অবস্থায় স্নান করতে নামবেন না, কারণ আপনার জন্য আপনার বাড়ির লোক অপেক্ষা করছে, আপনার পরিবার অপেক্ষা করছে। তাদের কথা চিন্তা করে এই জিনিসটা না করাই ভালো। আপনি এখানে আনন্দ করতে এসেছেন, আনন্দ করুন, কিন্তু পরিবারকে তো ভুলে গেলে হবে না। পরিবারের কথা চিন্তা করে এই জিনিসটা করবেন না। এই নীল দিগন্ত বিশিষ্ট অনাবিল জলরাশি দেখলেই বোঝা যায় যে পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। তো সবথেকে বড় ব্যাপার, এই 3 ভাগ জলের মধ্যে মাত্র 3% হচ্ছে পরিশুদ্ধ জল। তার মধ্যে 2% যেটা আমরা ব্যবহার করতে পারি না, 1% আছে পাহাড়ের চূড়ায়, আর 1% আছে ভূগর্ভে। তো তার মধ্যে আমরা 1% মাত্র পানীয় হিসেবে ব্যবহার করতে পারি। তো সেটা সবথেকে বড় কথা হলো যে এই 1% জলও যদি আমরা নষ্ট করি, তো জল থাকবে কিন্তু পানীয় জল থাকবে না। আমাদের পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান এতটাই ভালো, এতটাই সুন্দর, এটা আমাদের গর্ব হওয়া উচিত যে আমাদের দীঘায় সমুদ্র, দার্জিলিংয়ে পাহাড়, মাঠকে মাঠ সবুজ ধানের ক্ষেত, এটা কিন্তু আমরা পেয়ে আসছি।
সব মিলিয়ে মিশিয়ে একটা পারফেক্ট কম্বিনেশন আমাদের কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলে। এখন বাজছে 1:20 আর আমরা সমুদ্র সৈকতে বেশ অনেকটাই টাইম কাটালাম, সবাই মিলে চান করলাম, আনন্দ করলাম। এবার আমরা হোটেলে ফিরে যাব। স্নান করার পর সমুদ্র সৈকত থেকে যদি আপনারা মনে করেন যে অটো করে হোটেলে যাবেন, তাহলে সেটাও হবে। মোটামুটি 5-6 জন থাকলেই হবে, 10 টাকা করে নেবে, আপনাদের হোটেল পর্যন্ত পৌঁছে দেবে। এখন বাজছে দুপুর 3:32 আর আজকে আমরা বেরোচ্ছি সাইট সিনের জন্য। আজকে দীঘার সাইট সিনে আমরা করব মোহনা, শঙ্করপুর আর নায়কালী মন্দির। এই 3টে করবার জন্য আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছি। এই অটোতে আমাদের খরচা হচ্ছে 900 টাকা। এই অটোতে মোটামুটি 8 থেকে 9 জন যাবে, আমরা 8 জন আছি আর একজন বাচ্চা, তো আমাদের এই অটোতে আরামসে হয়ে যাবে। আর কালকে আমরা সাইট সিনে করব বিচিত্রপুর, উদয়পুর আর তালসারি। এই 3টে করবার জন্য আমরা এই অটোটাকেই রিজার্ভ করে নিয়েছি। এই অটোতে আমাদের খরচা হবে 1600 টাকা। আর এই অটোটার ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। দীঘা থেকে শঙ্করপুর যাবার পথে উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরকে অবিকল কপি করে এখানে একটা জগন্নাথ মন্দিরও তৈরি হচ্ছে। আর এই মন্দিরটা তৈরি হতে মোটামুটি এখনও 1 থেকে 1.5 বছর সময় লাগবে। আমরা এখন চলে এসেছি মোহনায়। আর দীঘা থেকে এই মোহনার দূরত্ব কম বেশি 6 কিলোমিটারের মতো। আর অটোতে যদি আপনারা সিঙ্গেল আসেন, অর্থাৎ আপনারা যদি একা আসেন, তাহলে সেক্ষেত্রে খরচা হবে আপনাদের জনপ্রতি 60 টাকা। এখানে তুলনামূলক ভিড়টা কিন্তু কম, বিকালের দিকে ভিড়টা কমই থাকে। সকালের দিকে কিন্তু এখানে প্রচণ্ড ভিড়, কারণ হচ্ছে যে সকালবেলায় সব মাছগুলো ওঠে আর তখনই গাড়ি লেগে থাকে মাছগুলো সরবরাহ করবার জন্য। এখন বিকালবেলা অতটা চাপ নেই এখানটায়। এই মোহনাতে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের পাশাপাশি এখানে বিভিন্ন রকম শুটকি মাছ, অর্থাৎ যেগুলোকে শুকিয়ে রাখা হয়, সেই রকম মাছও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এই মোহনার প্রধান বৈশিষ্ট্য হলো নীল দিগন্ত বিশিষ্ট অনাবিল জলরাশি, আর তার সঙ্গে এরকম একটা উন্মুক্ত বদ্বীপ বলতে পারেন বা বালির চর, একদম ফাঁকা জায়গা, নীল আকাশ। এদিকে আবার মেঘ করেছে, সূর্যের ছটা কিন্তু ওই মেঘ থেকে বেরোবার চেষ্টা করলেও বহিঃপ্রকাশ হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। আর এদিকটা সম্পূর্ণ ফাঁকা, একটা অসাধারণ সৃষ্টি প্রকৃতির। এই দীঘাতে মোহনা কথার অর্থ, এই যে আমার বাঁদিক এটা হচ্ছে নদী, আর ঠিক তার ওই দিকটা হচ্ছে সাগর। এই দুটির মিলনস্থল হচ্ছে এখানটা, আর সেই কারণে এই জায়গাটার নাম মোহনা। আমরা এই মোহনায় বেশ কিছুটা সময় কাটালাম, খুব মানসম্পন্ন সময় কাটালাম। এরপর আমরা এখান থেকে চলে যাব শঙ্করপুর।
আমরা এখন চলে এসেছি মোহনা থেকে শঙ্করপুর। আর এই শঙ্করপুর দীঘা থেকে প্রায় 13 থেকে 14 কিলোমিটার রাস্তা। যদি আপনারা রিজার্ভ গাড়ি না করে সিঙ্গেলে আসতে চান, অর্থাৎ শেয়ার গাড়িতে আসতে চান, তাহলে সেক্ষেত্রে এই শঙ্করপুরের ভাড়া পড়বে 80 টাকা জনপ্রতি। আমি এখানে একটা কথা বলে রাখি, আমি যখন মোহনায় গেছিলাম একটা জিনিস শেয়ার করতে ভুলে গেছিলাম। সেটা হচ্ছে আমরা মোহনাতে যে নদীটা দেখেছি সেই নদীটার নাম হচ্ছে চম্পা নদী। এই শঙ্করপুর বিচে সন্ধেবেলায় বেশ সময় কাটাবার মতো একটা উন্মুক্ত জায়গা। আর এখানে এসে বেশ আপনাদের ভালোও লাগবে। এখানে একটা রেস্টুরেন্টও আছে, আপনারা সন্ধেবেলায় টুকিটাকি কিছু খাবারও খেতে পারবেন। আর তাছাড়া এখানে সুলভ মূল্যে শৌচালয়ও আছে, সেই শৌচালয়ও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। সন্ধ্যাকালীন বাচ্চাদের মনোরঞ্জনের জন্য এখানে ব্যাটারি চালিত কারও আছে, সেই কারেতেও আপনারা কিছুটা বাচ্চাকে মনোরঞ্জন করাতে পারবেন। বেটা আমাকে একটা দে, হ্যাঁ একটা দে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন বাজছে 6:10 আর আমরা এখন শঙ্করপুর থেকে বেরোচ্ছি দীঘার পথে। তো দীঘার পথে যাওয়ার সময় আমরা নায়কালী মন্দির একবার দেখে নেব। নায়কালী মন্দির দেখে আমরা রয়েছি নিউ দীঘায়, কিন্তু আমরা এখন নামবো ওল্ড দীঘায়। আমরা ওল্ড দীঘায় কিছুটা সময় কাটাবার পর তারপরে আমরা রাত্রিবেলায় ফিরে যাব নিউ দীঘায়। এখন বাজছে 6:10 আর আমরা চলে এসেছি নায়কালী মন্দির। অনেকটাই দেরি হয়ে গেছে আর মেঘও হয়ে গেছে, কতটা কভার করতে পারি একবার দেখি। এই মন্দিরে প্রবেশ করতে গিয়ে আবার ঝিরঝিরি করে বৃষ্টিও পড়ছে। এই নয়াকালী মন্দিরের অস্তিত্ব কতদিন আগেকার সেটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু এই মন্দিরকে নতুন করে পুনর্নবীকরণ করা হচ্ছে। আর তার সাথে এই মন্দিরের যে পুরনো কাঠামো সেটাকে নতুন করে তৈরি করা হচ্ছে। চারিদিকে মন্দিরের আটচালা করা হচ্ছে, এইদিকে মন্দিরের সুসজ্জার জন্য ঝর্ণা করা হচ্ছে। আমরা এই নয়াকালী মন্দির দেখে এরপর আমরা চলে যাব ওল্ড দীঘায়। ওল্ড দীঘায় আমরা কিছুটা সময় কাটাবো। এখন বাজছে 7:30 আর আমরা ওল্ড দীঘায় চলে এসেছি। আমরা শঙ্করপুর থেকে যখন এই ওল্ড দীঘা আসছিলাম তখন এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হচ্ছিল, সেই কারণে আমাদের একটু আসতে দেরি হয়ে গেছে। আমাদের ড্রাইভার যে ছিল সে খুব ভালো ছেলে, রাকেশ, ধীরে সুস্থে আমাদেরকে নিয়ে এসছে এই রাস্তাটা। দিনের বেলায় সাধারণত সবাই নিউ দীঘাতেই থাকে, কারণ নিউ দীঘায় সমুদ্র সৈকত আছে, সেখানে স্নান করবার ব্যবস্থা আছে। এই ওল্ড দীঘায় স্নান করবার ব্যবস্থা নেই সেইভাবে, তো সেই জন্য দিনের বেলায় জমজমাট কিন্তু নিউ দীঘা, কিন্তু রাত্রিবেলায় জমজমাট হচ্ছে ওল্ড দীঘা। কারণ এখানেই সমস্ত দোকানপাট, এখানে সুন্দরভাবে সাজানো হয়েছে, চারিদিকের পরিবেশটা কিন্তু খুব মনোরম। তাই নিউ দীঘায় থাকেন রাত্রিবেলায় কিন্তু অবশ্যই এই ওল্ড দীঘায় এসে এখানকার পরিবেশটাকে এনজয় করবেন।
দীঘায় এখনও জগন্নাথ মন্দির উদ্বোধন হলো না, কিন্তু পুরীর যে খাজা, সেই খাজার দোকান কিন্তু দীঘায় চলে এসছে এখন। আমরা ওল্ড দীঘা থেকে নিউ দীঘায় যাচ্ছি এই রকম ছোট ভ্যানে করে। এই ভ্যানটা কিন্তু ব্যাটারি চালিত, আর এই ভ্যানে আমাদের খরচ পড়েছে জনপ্রতি 20 টাকা। আমরা ওল্ড দীঘা থেকে নিউ দীঘা আসার জন্য মোটর ভ্যান করে নিয়েছিলাম, আর মোটর ভ্যানে সাময়িক যান্ত্রিক গোলযোগের জন্য আমরা নেমে গেছি। আমি আর দাদা এই সমুদ্রের পাড় বরাবর যে রাস্তাটা হয়েছে সেই রাস্তা বরাবর হেঁটে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। সব জায়গারই ভালো দিক খারাপ দিক দুই আছে। তো বর্তমানে যারা ঘুরতে আসেন তাদের মধ্যে কিছু সংখ্যক ছেলে মেয়ে উভয়ই একটা উচ্ছৃঙ্খল জীবনযাপন করছেন, আর এই উচ্ছৃঙ্খল জীবনযাপনটা আমার খুব একটা ভালো লাগেনি। পরিবার নিয়ে এসে এটা দেখা একটু দৃষ্টিকটু। তো এই পোর্শনটা বাদ দিলে ওভারঅল দীঘা কিন্তু খুবই ভালো, আগের থেকে অনেক ডেভেলপ করেছে। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা এই সমুদ্রের পাড় বরাবর এরকম একটা রাস্তা করে দিয়েছে হাঁটবার জন্য। বেশ ওয়েদারটা মনোরম। তো বাঙালির সাধ্যের মধ্যে সাধ পূরণ অবশ্যই দীঘা বারবার আসুন, ভালো লাগবে। আমাদের হোটেলটা আর একটুখানি দেরি আছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা হোটেল ঢুকে যাব। তো আজকের ভ্রমণ পর্ব আমরা এখানেই শেষ করব। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে।